আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যারিস্টটলের ফিলোসফি। অ্যারিস্টটলের যে জন্ম বা বৃত্তান্ত প্রথম থেকে অনেক কিছু আছে, সেগুলো কিন্তু সব কাটছাট করে বাদ দিয়ে দিয়েছি। শুধুমাত্র ওই এক্সাম রিলেটেড যে টপিকগুলো সেইগুলো শুধুমাত্র আলোচনা করব। কারো যদি ওইসবের ক্লাস দরকার পড়ে, বাংলা ক্লাসগুলো পিছনে আছে, ইউটিউবে দেখে নেবে। দেখো, দা ফিলোসফি অফ অ্যারিস্টটল। অ্যারিস্টটলের ফিলোসফিতে মেন কি পড়ি বা কি মেন বলতে চাইছেন উনি। For Aristotle, philosophy begins with a sense of wonder and aims to satisfy this curiosity by the understanding of the world. মানে হচ্ছে এই যে আমাদের জগৎটা রয়েছে, জগৎটা কিভাবে সৃষ্টি হলো, জগতের সৃষ্টির মানে মেন লক্ষ্যগুলো কি, এটাই হচ্ছে মানে সায়েন্টিফিক্যালি সেটাকে বার করবে। এই বিভিন্ন কিউরিয়াসিটি রয়েছে, সেই কিউরিয়াসিটি গুলোর উত্তরগুলো বের করতে চেয়েছে। মানে यह ज्ञान की खोज विभिन्न दार्शनिक दृष्टिकोण को संबोधित करती है, जैसे कि हेराक्लिटस, इलियाटिक्स और प्लेटो की विश्व दृष्टि, विशेष रूप से अस्तित्व और परिवर्तन के बीच के भेद। अरिस्टो ने एक दृष्टिकोण को सुलझाने और वास्तविकता की एक संगत व्याख्या प्रदान करने का प्रयास करता है। एक्चुअली एक कथा যদি বুঝি, অ্যারিস্টটল অ্যাকচুয়ালি যে জগতের সৃষ্টি সম্পর্কে তো প্রচুর জন বলে এসেছে, অ্যারিস্টটলেরও কিন্তু কিউরিওসিটি ছিল এবং সেটা সায়েন্টিফিক্যালি চিন্তা করেছে এবং সেটা ভাবতে গিয়ে কিন্তু চারটা কারণ দিয়েছে, চারটা কারণটাকে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করেছে জগতের এই কিউরিওসিটি গুলোর উত্তর দেওয়ার জন্য। দেখো এবার ডিটেলস আমরা দেখবো। নেচার অফ নলেজ বলতে জ্ঞান কি প্রকৃতি। অ্যারিস্টটলের মতে জ্ঞানের প্রকৃতি কি, আসলে কি জ্ঞানটা। দেখো, জ্ঞান বলতে আমরা সেটাকেই তো বলি না যেটার কারণ। ধরো যদি তোমাকে প্রশ্ন করি যে এটা সম্পর্কে তোমার জ্ঞান আছে, তখন তুমি কি বলবে, এটার কারণ কি, কোথা থেকে এলো, কিভাবে উৎপন্ন হলো, এগুলোই তো আছে না। যখন জানি যে আমি এটা কেন পড়ছি, আমি কেন পড়তে বসেছি সেটা যদি কারণই না জানি, তাহলে তো আমি তো বোকা মানুষ, খুব মানে একদম মহামূর্খ। তাহলে আমাদের জানা বলতে বা কোনো কিছুকে কোনো প্রকৃতির যে প্রকৃতই যে জ্ঞান বলতে কিন্তু আমরা সেটার কারণ কি সেটাকে আমরা ডিটেলসে বুঝবো এবং বৈজ্ঞানিক ভাবে বুঝবো। দেখো, নলেজ থ্রু কজেস মানে হচ্ছে কারণ কা মাধ্যম সে জ্ঞান, মানে কারণের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি। চারটা কারণ দিয়েছে, পরে ব্যাখ্যা করছি আমরা। যে টু নো সামথিং ইজ টু আন্ডারস্ট্যান্ড ইটস কজ। সায়েন্স অ্যাজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ নলেজ, মানে নলেজের আমরা কিন্তু সাধারণত কি বলি, সায়েন্স হচ্ছে হাইয়েস্ট ফর্ম। আমরা চিন্তা করি, আমরা অনুমান করি, অনুভব করি আমাদের দর্শনে, ফিলোসফিতে, আর্টসের স্টুডেন্টরা। কিন্তু সায়েন্সকে ওরা তো সায়েন্টিফিক্যালি বোঝায়। সায়েন্টিফিক্যালি বোঝানো বলতে কি, অ্যাকচুয়ালি কারণ দেখায়। যেমন ডাক্তার ঘরে গেলে আমরা কোনো কিছু প্রবলেম হলে কি হয়, তার কারণটা খোঁজার চেষ্টা করি, মানে ওরা হচ্ছে একেবারে সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা দেয়। তার হচ্ছে সিক্স টু আন্ডারস্ট্যান্ড কজেস ফর দেয়ার ওন সেক রিপ্রেজেন্টিং পিওর নলেজ। তাহলে পিওর নলেজ কখন হবে, যে শুদ্ধ জ্ঞান क्या प्रतिनिधित्व करता है, कैसे जो कारणों के उनके अपने कारण के लिए समझाने की कोशिश करता है। মানে প্রত্যেকটা বিষয় তার আসল কারণ কি, সেটা নিজের কারণ কি, প্রত্যেক একটা বস্তু তার কারণ, তার বস্তু তার কারণ, এইভাবে কারণটা যখন জানে, এই কারণটা জানার মাধ্যমে আমাদের প্রকৃত জ্ঞান হয়। উইজডম অ্যান্ড মেটাফিজিক্স, জ্ঞান আর মেটাফিজিক্স সম্পর্কে কি বলছে দেখো। বিয়ন্ড সায়েন্টিফিক নলেজ লাইজ মেটাফিজিক্যাল নলেজ। তাই তো, আমরা সায়েন্টিফিক্যাল নলেজ কিন্তু আছে প্রত্যেকটা, কিন্তু দেখবে আমরা একটাই উদাহরণ নিয়ে নাও, যেটা কারো কোনো বড় রকমের শরীর খারাপ হলে কি করি আমরা, কিন্তু সায়েন্টিফিক্যালি যে ওয়েতে ডাক্তারখানা যাই, ডাক্তারখানায় যে চিকিৎসা করি, সবকিছু যখন হয় না তখন কিন্তু বলে আল্লাহকে ডাক, ঈশ্বর। ডাক্তাররা বলে অপারেশন করতে যাচ্ছে, এখন ভগবানকে ডাকো, ওটাতে মেটাফিজিক্সের দলে চলে গেল। মানে ওটা হচ্ছে একটা আলাদা টাইপের একটা শক্তি, পাওয়ার, ওটাও আর এক ধরনের জ্ঞান। তাহলে হচ্ছে এই সায়েন্টিফিক নলেজেরও বাইরে সেটা হচ্ছে কি নলেজ, সেটা মেটাফিজিক্যাল নলেজ বা উইজডমও একটা হয়। কনসার্নস দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইউনিভার্স কজ, মানে হচ্ছে জগতের, মানে আমরা ভাবি বা বলি জগতের সব থেকে প্রথম এবং মোস্ট ইউনিভার্স যে কজ বা কারণ কোনো জ্ঞানের, সেটা কিন্তু মেটাফিজিক্যাল যে কজটা বা মেটাফিজিক্যালি কিন্তু ওটাকে আমরা চিন্তা করি। এমিং টু আন্ডারস্ট্যান্ড দ্য ফাইনাল কজ অর দ্য পারপাস অফ অল থিংস, মানে জগতের সমস্ত কিছুর ঊর্ধ্বে কি বলি, ঈশ্বর আছে। সমাজে তুমি যা করছো করো, কিন্তু সবের উপরে আল্লাহ রয়েছে, ঈশ্বর রয়েছে, মানে একটা এই মেটাফিজিক্যালি যে চিন্তা, সেই ফাইনাল কজ রয়েছে, এটাকে কিন্তু আমরা বিশ্বাস করি। অ্যারিস্টটল কি বলছে দেখো, অ্যারিস্টটলস অ্যাপ্রোচ contrasts with the mechanical view of science by the integrating teleology, the study of purpose and
ইনটু হিজ এক্সপ্লেনেশন অফ ইউনিভার্স, মানে এখানে দেখো আমরা অ্যারিস্টটল বলি কিন্তু এরা কিন্তু अरस्तु বলে। अरस्तु का दृष्टिकोण विज्ञान के यांत्रिक दृष्टिकोण থেকে একটু थोड़ा अलग, মানে একটু আলাদা, क्योंकि वो अपने ब्रह्मांड की व्याख्या में টেলিওলজিক্যালি ব্যাখ্যা দিয়েছে। অ্যারিস্টটল কিন্তু একটা টেকনিক্যালি ব্যাখ্যা রয়েছে কিন্তু জগতের কারণ কিরকম ব্যাখ্যা করে, কিন্তু অ্যারিস্টটল কিন্তু যেটা বলছে যে ব্রহ্মাণ্ড সৃষ্টির যে একটা ব্যাখ্যা সেটা টেলিওলজিক্যালি ব্যাখ্যা স্বীকার করছে। তাহলে এখান থেকে একটা কোশ্চেনের আনসার পেলাম না, অ্যারিস্টটল ঈশ্বরের সৃষ্টি সংক্রান্ত কিন্তু টেলিওলজি মেনেছে, টেলিওলজিক্যাল কজ কি মেনেছে বা টেলিওলজি কি মেনেছে, অবশ্যই অ্যারিস্টটল মেনেছে। ব্রহ্মাণ্ডের ব্যাখ্যা প্রদান করার জন্য সে টেলিওলজিক্যালি কজটা মেনেছে, উদ্দেশ্য অধ্যাপন করেছে সে। চলো, रिकॉन्सिलिंग रिकॉन्सिलिंग मैकेनिज्म एंड टेलियोलॉजी, মানে যান্ত্রিकी और टेलियोलॉजी का मेल। যান্ত্রিकी আর টেলিওলজি কি, যান্ত্রিক বলছে যে বৈজ্ঞানিকলি যেটা যান্ত্রিকালি সমস্ত কিছুর ব্যাখ্যা হয়, আর টেলিওলজি কোনটা হবে তাহলে মেটাফিজিক্যালি, টেলিওলজিটা মেটাফিজিক্যালি আমরা ভাবতে পারি। আর প্লেটো ভার্সেস অ্যারিস্টটল, মানে প্লেটো এবং অ্যারিস্টটলের মধ্যে দুটোর ফারাক দেখো। प्लेटो কিন্তু কি বলছে, বলছে प्लेटो के विचार स्थिर आदर्श रूप होते हैं जिनकी विशिष्ट वस्तु अनुकरण करने का प्रयास करती है, মানে হচ্ছে অ্যারিস্টটল সরি প্লেটো কি বলেছে, প্লেটোর মধ্যে সামান্য আছে, সামান্য একটা জগৎ আছে যেটা নাম দিয়েছে ইউনিভার্স, যেটাকে বলেছে আইডিয়া বলেছে, ধারণা বলেছে, আলাদা একটা জগৎ রয়েছে তার, এবং ওই যে ধারণা রিয়েল, ওটাকে রিয়েল বলেছে, আর আমাদের যে জগৎটা আমরা কিন্তু রিয়েল না, তার প্রতিচ্ছবি। ধরো আমি একটা মানুষ, ঠিক আছে, আমি গোটা মানুষটা এখন এখানে রয়েছি, তোমরা যদি আমাকে গোটা মানুষটাকে দেখো তাহলে তুমি রিয়েলটাকে দেখবে, কিন্তু আমার ফটো আমি চারদিকে দিয়ে দিতে পারি, সবাই সবাই এখন আমি ক্যামেরাটা অন করলেই কিন্তু ফটোটা দেখা যাবে। তাহলে এই যে ফটোটা এটা কি আমার কপি? তাহলে অ্যারিস্টটল বলছে সামান্যটার কপি হলো এই সমস্ত কিছু, মানে কোনো বিশিষ্ট বস্তু কি করে সামান্য দিকে, সামান্যর একটা কপি বা একটা অনুকরণের একটা প্রয়াস যেন তার মধ্যে সব সময় থাকে। জগতের ব্যাখ্যা করতে গিয়ে টেকনিক্যালি এই ব্যাখ্যাটা দিয়েছে অ্যারিস্টটল, এই সরি প্লেটো। আর অ্যারিস্টটল কি বলছে, বলছে however sees universe as having an intrinsic purpose best exemplified in the working of the organism and the production of art, মানে অ্যারিস্টো বলছে हालांकि ब्रह्मांड को एक अंतर्निहित उद्देश्य के साथ देखते हैं, মানে অ্যারিস্টটল কি বলেছিল যে ফর্ম এবং ম্যাটার দুটোই ইকুয়ালি গুরুত্বপূর্ণ, ফর্ম এবং ম্যাটার একে অপরের পরিপূরক, ফর্ম ছাড়া ম্যাটার হয় না, ম্যাটার ছাড়া ফর্ম হয় না। এই কোশ্চেন, এই বিষয়টা নিয়ে কিন্তু নেটে বহুবার প্রশ্ন এসেছে, আর আমার যেটা মনে হয় বিপিএসসির জন্য ইম্পর্টেন্ট এই লাইনটা, যে অ্যারিস্টটলের মতে প্লেটো এবং ফর্মটাকে সে কিভাবে দিয়েছে, কি বলে অ্যারিস্টটলের মতে যেটাকে বলেছে তোমার ম্যাটার, আর একটা বলেছে ফর্ম। ম্যাটারটা কি করে, ম্যাটারটা হচ্ছে ফর্ম তৈরি করাতে সাহায্য করে, আর ফর্মটা কি বলে, ফর্মটা ম্যাটার ছাড়া থাকতে পারে না। এই কথাটা কে বলেছে, অ্যারিস্টটল বলেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো দিস পারপাস দ্য এমবডিড উইদিন দ্য ইউনিভার্স নট আউটসাইড, এটা বলছে অ্যারিস্টটল, যেটা প্লেটো বলেছিল যে আউটসাইডে ফর্মটা রয়েছে আর আউটসাইডে ইউনিভার্সের জগৎটা রয়েছে, প্লেটো বলছে না, ওটা উইদিন দ্য ইউনিভার্স নট দ্য আউটসাইড ইট, মানে এটা বাইরে নেই। অ্যারিস্টটলের 4 কজ, এখানে চলে এলাম এবারে 4 কজেস। অ্যারিস্টটল 4টা কারণ স্বীকার করেছে, এটা কিন্তু এইবারে টিআরই 3 তে কোশ্চেনটা পড়েছিল যে 4টা কারণ কে স্বীকার করেছে, অনেকগুলো অপশন ছিল কিন্তু সেটা কে করেছে, অ্যারিস্টটল করেছে, অপশনে ছিল না, তার জন্য নান অফ দ্য অ্যাবভ। আর যাদেরকে নামগুলো ছিল তারা কিন্তু ওইভাবে কজ স্বীকার করেনি, বা করলেও 4টা কজ ওইভাবে স্বীকার করেনি, তার জন্য ওটা আনসারটা নন অফ দ্য অ্যাবভ হয়েছিল। প্রিভিয়াস এর কোশ্চেন গুলো আমি ভিডিওতে দিয়েছি ইউটিউবে, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, যতগুলো দিয়েছি মাস্ট বি দেখে নেবে। দেখো 4টা কারণ কি কি, মেটেরিয়াল কজ, এফিসিয়েন্ট কজ, ফর্মাল কজ, ফাইনাল কজ। 1 নাম্বার মনে রাখবে এটা সিকোয়েন্স, যারা নেটের জন্য পড়াশোনা করছে তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, সিকোয়েন্সটা মনে রাখবে। মেটেরিয়াল কজটা কি, মেটেরিয়াল একটা আগে মনে রাখতে হবে 4টা স্বীকার করেছে কজ, তারপরে মনে রাখতে হবে এই যে সিকোয়েন্স গুলো নামগুলো, এবং তারপরেও মনে রাখতে হবে যে কোন কজটা কি, মানে উদাহরণ সহ, কারণ অ্যারিস্টটলের এটা একটা কনসেপ্ট, যে এটা একটা টপিক অ্যারিস্টটলের মতে, যেটা বারবার নেটে প্রশ্ন আসে, এবারে বিপিএসসি 3 তে বসেছিল। আর একটা হচ্ছে ফর্ম আর ম্যাটার নিয়ে, যে ফর্ম আর ম্যাটার হচ্ছে একে অপরের সঙ্গে একসঙ্গে থাকে, ওটা আলাদা থাকে না, এই লাইনটা তুলেও অনেকবার কোশ্চেন এসেছে, হতে পারে দ্বিতীয়বারে টিআরই 4 ওইখানটা থেকে দিয়েছিল, বা এটাও হতে পারে 4টা, এবারে দিয়েছিল 4টা কারণ কার, সেখানে অ্যারিস্টটলের নাম ছিল না, এরপরে অ্যারিস্টটলের এই 4টা কারণের ডিটেলস ভিতরে যে কোশ্চেন দিয়ে দিতে পারে, কোশ্চেনটা কিন্তু সবসময় আশেপাশেই হবে। মেটেরিয়াল কজটা কি, যেটা সাবস্টেন্স আউট অফ হুইচ সামথিং ইজ মেড,
वुड फॉर ए चेयर। देखो जो वो पदार्थ जिससे कुछ बनाया जाता है, মানে जैसे কুরসি के लिए लकड़ी, মানে হচ্ছে চেয়ারের জন্য চেয়ারটা কি দিয়ে তৈরি হয়, লাকড়ি, মানে লাকড়ি বলতে এখানে কাঠ। আমরা লাকড়ি বলতে যেটা দিয়ে রান্না করি ওগুলোকে আমরা লাকড়ি বলি, অ্যাকচুয়ালি কাঠের ছোট্ট কাঠের টুকরো, তো ওটা লাকড়ি বলি। এবার বুঝতে পারলাম কেন লাকড়ি বলি। তো এখানে হচ্ছে কাঠ দিয়ে যেমন কুরসি মানে চেয়ার তৈরি হয়, সেরকম ওই যে ভৌতিক কারণ, ধরো এই যে আমি আমি নাকের এই কি বলে সোনার আমি রিং পরে আছি, তাহলে এই যে সোনা দিয়ে রিংটা বানানো হয়েছে না, এই সোনাটা তামা দিয়ে কোনো খাবারের প্লেটটা তৈরি হয়েছে, তাহলে ওই তামাটা, তাহলে এই যে পদার্থগুলো যেটা দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে ভৌতিক কারণ, মেটেরিয়াল কজ। এরপরে দেখো এফিসিয়েন্ট কজ কি, দ্য এজেন্ট और পারপাস দ্যাট ব্রিং সামথিং টু বিং, মানে কার্पेंटर स्किल एंड टूल, মানে হচ্ছে वो एजेंट या प्रक्रिया जो कुछ को अस्तित्व में लाती है, মানে जैसे ধরো এই যে কার্পেন্টার বা কি বলবো দর্জি, এরা কি করে, এদের একটা স্কিল থাকে না, এই স্কিলটা কোনো কিছু টুল দিয়ে ওরা স্কিলটা ইউজ করে, তাহলে এই যে টুলটা বা যেই টুল গুলো দিয়ে করছে বা ওদের যে স্কিলটা, ওটা হচ্ছে এফিসিয়েন্ট কস্ট। দেখো এফিসিয়েন্ট কস্ট মানে কি, ওর স্কিলটাও লাগবে কিন্তু আর টুলটাও লাগবে। আমাকে যদি বলে এখন 1 মিনিটে একটা জামা সেলাই করে দাও, এক তো আমার স্কিলও নাই আর এক তো আমার টুলও নেই, আমার হাতে মেশিনও নেই। আমি হয়তো হাতে করতে পারবো কিন্তু সেটা 1 মিনিটে কোনোদিন সম্ভব না, হবে হয়তো 5 ঘন্টায়। তাহলে টুল এবং স্কিল এই দুটোকেই বলছে। উদাহরণ দিয়ে দিতে পারে, উদাহরণ তুলে নেটে আসে অন্তত, উদাহরণ তুলে যেটা কোন কস, তাহলে এটা এফিসিয়েন্ট কস হয়ে গেল। ফর্মাল কস, দেখো ফর্ম মানে কি আকার, তাহলে किसी चीज की डिजाइन, डिजाइन होते पारे, তাহলে ডিজাইন ইয়া সার, মানে जैसे कुर्सी का आकार और संरचना, মানে হচ্ছে তোমার ডিজাইন অর এসেন্স অফ থিংস, শেপ অফ দ্য স্ট্রাকচার অফ দ্য চেয়ার, চেয়ারের যে মানে আমাদের ফাইনালি কি করতে হয়, ধরো আমি একটা ইয়ে বানাবো, আচ্ছা উদাহরণটা চেয়ারের দিচ্ছি, আমি চেয়ার বানাবো, প্রথমে নিয়ে নিলাম কাঠ, ঠিক আছে, এরপর আমাকে স্কিলও লাগবে আমাকে, কারণ আমাকে বানানোর জন্য এমনিতে আমি পারবো না, যারা ওই কাঠের কাজ করে মিস্ত্রি সেই পারবে, তার স্কিলটা লাগবে। মিস্ত্রি শুধু থাকলে হবে না, তার সাথে টুল গুলোও লাগবে, যেগুলো দিয়ে কাঠের কাটাকাটি এটা ওটা অনেক টাইপের কাজ করে, ওগুলো হচ্ছে টুল গুলো লাগবে, মানে উপকরণ গুলো। তারপরে হচ্ছে ফর্ম, ফর্মাল কজ, ফর্ম মানে কি একটা আকার দিতে হবে, কিসের আকার, আমি চেয়ার তৈরি করতে যে যদি অন্য কিছুর একটা খাটের আকার দিয়ে দিই তাহলে সেটা কি হবে, তাহলে আমাদের কিন্তু মাথায় কিন্তু আমরা সেট করে রাখি যে আমরা কোন আকারটা দেব, তাহলে এই যে আকারটা, যে স্ট্রাকচারটা, শেপটা বা ডিজাইনটা, ওটা হচ্ছে ফর্ম মানে আকার, এটা মনে রাখবে ফর্মাল কজ। আর তারপরে ফাইনাল, ফাইনালি কি, আমি যে চেয়ারটা বানাচ্ছি কিছু দরকারে, তো আমি এখন আমি মিস্ত্রিকে দিয়ে চেয়ার বানাচ্ছি, আমি যে ঘরে আছি আমার ঘরে খাটে নাই, আমি খাট বানাবো, তাহলে আমার একটা উদ্দেশ্য আছে, শোবো আমি সেটাতে, তাহলে যা পারপাস আর এন্ড, মানে হচ্ছে কি উদ্দেশ্যে আমরা কাজটা করছি। ধর আমি একটা সোনার গলার হার বানালাম, নেকলেস বানালাম, তাহলে ওটা পরার জন্য করছি আমি, তাহলে যা পারপাস और एंड फॉर हुइच समथिंग इज मेड, মানে वो उद्देश्य या अंत जिसके लिए कुछ बनाया गया है, जैसे कर কুরসি কা উপয়োগ बैठने के लिए, আমি সোনার চেনটা বানিয়েছি আমি পরার জন্য, তাহলে এটা হচ্ছে অন্তিম কারণ বা ফাইনাল কজ, কি হলো, কি কাজে আমরা ব্যবহার করব, এটা হচ্ছে ফাইনাল কজ। আচ্ছা এই চারটা কজ স্পেশালি সবার বোঝা গেছে, বোঝা তো যাবে, সবাই সবটাই জানো, রিভিশন হলো। আর কারো কোথাও তো যদি তারপরেও যদি কিছু ডাউট থাকে আমাকে বলে দাও। আচ্ছা কেউ কিছু বলছো না মানে কারো ডাউট নেই, আমি নেক্সটে যাচ্ছি। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, এখান থেকে কোশ্চেন আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। দিদি হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বলো। সিকোয়েন্স গুলা কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাবে দেওয়া আছে, কোথাও উপাদান কারণ, নিমিত্ত কারণ, তারপর না আকারগত কারণ, এইটা তারপর এটা ফাইনাল মনে কারণ। রাখবে, বিভিন্ন বই, অনেক বইয়ে, বাংলা বইয়ে ভুল থাকে, এটা একদম হুম, ওয়াইএমএসির বুক থেকে নেওয়া। আর একটা জিনিস মনে রাখবে, ঠিক আছে। ইংলিশের ওয়াইএমএসির বুকটা ভেরি ভেরি খুব খুব গুরুত্বপূর্ণ। আমি বেশিরভাগ তোমাদেরকে ইংলিশটা আমি ওয়াইএমএসি থেকে দেওয়ার চেষ্টা করছি। আর এই বুক থেকে কিন্তু আমি অনেক দেখেছি লাইন তুলে প্রশ্ন আসে, কারণ এই বুকটা হচ্ছে ধরো অ্যারিস্টটলের যেই টপিকটা লিখেছে, অ্যারিস্টটলের একদম ডিরেক্টলি ওর খুদ মানে নিজের বুকটা থেকে তুলে ওখানে লাইন তুলে দিয়েছে, এই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমরা অ্যারিস্টটলের অনেক কিছু ফিলোসফি পড়ছি, প্লেটোর ফিলোসফি পড়ছি, তাহলে প্লেটোর রিপাবলিক বইটাকে আমরা বসে বসে পড়ছি না তো, এইসব স্যারেরা বা রাইটাররা আমাদের জন্য কাজটা কমিয়ে সুন্দর করে বইটা লিখে গেছে, তার জন্যই তো আমরা এত সুন্দর পড়তে পারছি। এইটা সিকোয়েন্সটা হচ্ছে রাইট, মনে রাখবে, এনটি এর এই উত্তরটাই দেয়। আর যদি এই উত্তরটা না দেয় তখন আমার কাছে আসবে চ্যালেঞ্জের জন্য।
এই চ্যালেঞ্জের আমি মেটেরিয়ালস দিয়ে দেবো। এরপর হচ্ছে অ্যারিস্টটলের অ্যানালিসিস অফ কজেশন, মানে অরস্তু কি কারণতা কা বিশ্লেষণ, মানে কারণ সম্পর্কে কি দিয়েছে। দেখো আচ্ছা, অ্যারিস্টটল বিশ্লেষণাত্মক না সংশ্লেষণাত্মক দার্শনিক হবে বলো তো? ওটা কাজ রইলো, বিশ্লেষক পরে হবে, ভেবে তার বলবে। বুদ্ধিমান। বলছে অ্যারিস্টটলের অ্যানালিসিস অফ কজেশন, কজেশন সম্পর্কে কি অ্যানালিসিস করে দেখো, সায়েন্টিফিক ভার্সেস মেটাফিজিক্যাল। সায়েন্টিফিক মানে বুঝতেই পারছো, মেটাফিজিক্যাল মানে বুঝতে পারছো। সায়েন্টিফিক্যালি মানে যেটা আমরা কোনো কিছু কারণ খোঁজার চেষ্টা করি সেই সংক্রান্ত যে জ্ঞানটা, আর মেটাফিজিক্যাল বলছে সেই এই বৈজ্ঞানিক কারণেরও ঊর্ধ্বে আর এক রকমের উইজডম পাওয়ার আছে, সেটা হচ্ছে মেটাফিজিক্যাল কজেশন। তাহলে মডার্ন সায়েন্স ভিউজ কজেশন অ্যাজ দ্য সাকসেশন অফ ইভেন্টস হোয়ার দ্য কজ ইজ অ্যান ইনভেরিয়েবল এনসেন্ট অফ দ্য কজ, মানে হচ্ছে এফেক্ট। মানে আধুনিক বিজ্ঞান কি করছে, কারণ প্রত্যেকটা কারণ প্রত্যেকটা ঘটনার একটা উত্তরাধিকারী একটা রূপ রয়েছে, আকার রয়েছে, বা উত্তরাধিকার পিছনের একটা কারণ রয়েছে, মানে অপরিবর্তনীয় যেটা, সেটা পূর্ব অনুমান হতে পারে, মানে স্বীকার করে নিচ্ছে। আর অ্যারিস্টটলের মতটা কি বলছে, অ্যারিস্টটলের যে ভিউ মেটাফিজিক্যালি, এটা বলছে যে जो चारों कारणों का एकीकृत करना, মানে হচ্ছে এই চারটা কারণ দিয়েছে, কেন দিয়েছে অ্যারিস্টটল, বলছে এই যে চারটা কারণ সেটা হচ্ছে প্রোভাইড করে থাকে, প্রোভাইড করে মানে আমাদেরকে দেয় এ কম্প্রিহেন্সিভ এক্সপ্লেনেশন অফ দ্য ওয়ার্ল্ড, মানে জগতের এক সমগ্র ব্যাখ্যা প্রদান কি যা সকে, মানে হচ্ছে এই চারটা কারণ দিয়ে আমাদের যে জগতের যে এক্সপ্লেনেশন বা জগতের জন্য যে ব্যাখ্যা, সেটা দেবার জন্য এই চারটা কারণকে বলেছে এবং ওই অনুসারে কিন্তু ব্যাখ্যা করেছে। দেখো জগতের প্রত্যেকটা বিষয়কে তুমি যদি ভাবো ওই চারটা কারণের ফর্মে ভেবো তো দেখো প্রত্যেকটা জিনিসের ওই একটা বিশ্বের ব্যাখ্যা হয়ে যাচ্ছে না, ওই চারটা ফর্মে যে কোনো কিছুকে ভাবো দেখো চলে আসবে। এরপর হচ্ছে ম্যাটার অ্যান্ড ফর্ম, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যারিস্টটলের এই ম্যাটার আর ফর্মের কনসেপ্টটা কিন্তু কোশ্চেনে আসে, যে ফর্মাল অ্যান্ড ফাইনাল। ম্যাডাম, হ্যাঁ বলছিলাম আপনি যে মানে সায়েন্স কজ সায়েন্স কজ মানে বিজ্ঞান সম্বন্ধে যে কারণটা বলেন, এই বিজ্ঞান সম্বন্ধে কারণটা কে কে বলেছে? সায়েন্স কজ, হুম, মানে মডার্ন সায়েন্স, যেটা মডার্ন সায়েন্স বলছে, মডার্ন সায়েন্স ভিউ পজিশন। এটা ভিউজ বলতে মত, মডার্ন সায়েন্স ভিউজ পজেশন অ্যাজ দ্য, মানে এটা আধুনিক বিজ্ঞান, মানে কি বলবো এখানে আধুনিক বিজ্ঞানে যারা আছে, আধুনিক বিজ্ঞান মানে এখানে কোনো ব্যক্তিগতভাবে কোনো নাম বলতে পারবো না, মানে মানে কার্য, মানে কারণ, মানে কার্যের আগে কারণটা মানে নিঃসন্দ অব্যবহিত পূর্ববর্তী ঘটনা, তাই তো? হ্যাঁ, মানে আমাদের যে জগৎ, আমাদের জগতের প্রত্যেকটা বিষয়ের আমরা কি করি, যে এখনই বলছি যে আমার কোনো রোগ হয়েছে, কোনো প্রবলেম হয়েছে, আমরা কি করি, আমরা তার কারণটা খোঁজার চেষ্টা করি নর্মালি, খুঁজতে চাই তো সায়েন্টিফিক্যালি। হ্যাঁ, হ্যাঁ। সায়েন্টিফিক্যালি যে কোনো কিছু ব্যাখ্যা করতে গেলে আমরা কি করি, তার কারণটা খোঁজার চেষ্টা করি। তো অ্যারিস্টটলও মেটাফিজিক্যাল বিষয়টাকে নিয়েছে এবং সায়েন্টিফিক্যালি অবশ্যই রয়েছে, সায়েন্টিফিক্যালি অ্যারিস্টটল বেশি যায়। তো অ্যারিস্টটল তার ওই চারটা কারণ দিয়ে ব্যাখ্যাটা করেছে জগতের সৃষ্টিটাকে। আমি যদি বলি আমার রোগটা কেন হয়েছে, তার কারণটা আমি খুঁজতে যাই, শরীরে কোনো একটা প্রবলেম হয়েছে, তো অ্যারিস্টটল সেভাবে বলছে আমাদের যে জগৎটা, জগতের ব্যাখ্যা দিতে গিয়ে চারটা কারণকে এনেছেন। আরো ডিটেলসে ঠিক আছে ম্যাডাম। পুরোটা কমপ্লিট হোক, বুঝে যাবেন। যে ফর্মাল অ্যান্ড ফাইনাল কজ, ফর্মাল কি আর ফাইনাল কি, বলছে চারটা কারণ তো দিয়েছে, তারপরে আবার সে পরবর্তীকালে আবার দুটো দিয়েছে, ফর্মাল আর ফাইনাল। দিস কজেস আর এসেন্সিয়ালি দ্য সেম ফর দ্য অ্যারিস্টটল, মানে ফর্মাল আর ফাইনালটাকে মোটামুটি এক ধরনের এনেছে, আর এফিসিয়েন্টটাকে একটা আলাদা নাম দিয়েছে। এইটাও বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম নাম রয়েছে। কোনো একটা বই রয়েছে, আমি ওটা ডিটেলসে পরে একবার দেখে দিব, যে ফাইনাল কস্টটাকে আলাদা করেছে, আর এই মেটেরিয়াল কস্ট, এফিসিয়েন্ট কস্ট, ফর্মাল কস্টটাকে এগুলো একসঙ্গে একটা নাম দিয়ে দিয়েছে। হ্যাঁ সরি 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 আমি ভুল বলে দিচ্ছি, মেটেরিয়াল কস্ট মানে ম্যাটারটা হচ্ছে একটা আলাদা ম্যাটার, আর এই তিনটেকে লাস্টে একসঙ্গে জুড়ে দিয়েছে, সেটা বলেছে ফর্ম বা ফাইনাল, বা এটা হচ্ছে ম্যাটার, আর এই তিনটেকে বলছে ফর্ম। কেন বলছে ফর্ম, লাস্টে এই ফর্মাল আর ফাইনালটাকে এক বলছে এখানে এই জন্য, যে দিস কজেস আর এসেন্সিয়ালি দ্য সেম, মানে ফর্মাল আর ফাইনালটা বুঝে জানো সেম। দ্য ফর্মাল কজ ইজ এসেন্স অফ এ থিংস, মানে ফর্মাল কজটা কি, কোন একটা বস্তুর এসেন্স মানে সার, মানে যেটাই হচ্ছে মূল, আর ফাইনাল কজ কি, ইজ দ্য রিয়েলাইজেশন অফ দ্য এসেন্স, মানে মেন। যেমন চেয়ার তৈরি হয়েছিল, চেয়ার তৈরিটার মেন কারণ কি, চেয়ারের ওই শেপটাকে আনতে হবে, আর ওই শেপটা আনার পরে ওই শেপটার কাজ কি হলো, ওটাকে
আমাদের ব্যবহার করা। তাহলে এখানে বলতে চাইছি যে ওই ফর্মটাই অ্যাকচুয়ালি আমরা আনতে চাই, আমাদের লক্ষ্য কি ওই ফর্মটাকে আনা, আর ওই ফর্মটা আনলে আমাদের ব্যবহার হবে। তাই জন্য এখানে ফর্মাল কজ আর ফাইনাল কজটাকে তিনি কিন্তু যারা একই ধরনের নিয়েছেন, যে সেম বলেছেন অ্যারিস্টটল। এফিসিয়েন্ট কজটা, দিস রেফার্স টু দ্য প্রসেস অফ দ্য মুভমেন্ট টুয়ার্ডস দ্য অ্যাচিভিং দ্য ফাইনাল কজ। এফিসিয়েন্ট কজটা অ্যাকচুয়ালি এখানে এই বইটাতে এখানে দিয়েছে, কিন্তু এফিসিয়েন্ট কজ বলতে কোনো একটা ম্যাটার দিয়ে তৈরি হয়, সেই ম্যাটারটা কি, সেই ম্যাটারটার লক্ষ্য কি থাকে, এই ফর্মে আসা বা ওই ফাইনালি যেই ফাইনাল অ্যাকচুয়ালি চূড়ান্ত কারণ হচ্ছে ওই ফাইনাল কজে পৌঁছানো। এটাই হচ্ছে পার্থক্য। শুধু এইটুকু মনে রাখলে হবে, এখানে ডিটেলসে এত এত ডিপে কোশ্চেন আসে না। কোশ্চেন যেটা আসে সেটা আমি বলে দিচ্ছি। ম্যাটার আর ফর্ম, ম্যাটার হচ্ছে ফর্ম ছাড়া থাকে না, ফর্মও ম্যাটার ছাড়া থাকে না। এখানে একটা লাইন দিয়েছি আমি নিচে, এটা form shapes matter and matter provides the potentiality for form। মানে হচ্ছে रूप पदार्थ का, এটা মনে, এটা লাইন তুলে কিন্তু আসে, रूप पदार्थ को आकार देता है और पदार्थ रूप के लिए संभावना प्रदान करता है। মানে হচ্ছে রূপ বলতে কি, ওই ফর্মটা কি করে, ওটা হচ্ছে আকার দেয়। আর যে পদার্থ মানে হচ্ছে মেটেরিয়াল বা কাঠ, সোনা, তামা, ওই যে মেটেরিয়াল গুলো, ম্যাটার গুলো কি করে, রূপকে নিয়ে সম্ভাবনা প্রদান করতে হয়। এই যে একটা এখানে হলো, এটা একটা সোনার একটা কি বলবো, এটা গোলা, এই সোনারের একটা কি হবে, এটা একখণ্ড সোনা, ঠিক আছে। এই সোনাটা দিয়ে কি কি হতে পারে, প্রবাবিলিটি দিচ্ছে না, কি কি ফর্মের প্রবাবিলিটি দিচ্ছে। এটা দিয়ে নেকলেস হতে পারে, এটা দিয়ে কানের দুল হতে পারে, এটা দিয়ে রিং হতে পারে। তাহলে এ কি করছে, ফর্মটা, এই ম্যাটারটা কি করছে, ম্যাটারটা ফর্ম, বিভিন্ন ফর্মের সম্ভাবনাগুলো দিচ্ছে। আর এই ফর্মটা কি করছে, ফর্ম পদার্থকে আকার দিতে হয়। তাহলে এই লাস্টটায় একটা আকার হয় কিসের, যেমন একটা সোনার দুল বেনে গেল, ওটা একটা আকার। তাহলে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্ম অ্যান্ড ম্যাটারের কনসেপ্ট। আর বাইরের ডিটেলসে যে আজে বাজে আশেপাশে আছে, অত মনে না রাখলেও হবে। ম্যাটার অ্যান্ড ফর্ম ইন অ্যারিস্টটলের ফিলোসফি কি রয়েছে, ম্যাটার হচ্ছে নট মেয়ারলি ফিজিক্যাল স্ট্রাকচার বাট পোটেনশিয়ালি। মানে ম্যাটারের মধ্যে আরেকটা জিনিস, পোটেনশিয়ালি আর অ্যাকচুয়ালিটি কি, ডিটেলস আমি আরেকদিন ক্লাসে ওটা জুড়বো। আর পোটেনশিয়ালিটি, অ্যাকচুয়ালিটি, আর অ্যারিস্টটলের গডের কনসেপ্টটা, গডের যে অস্তিত্ব রয়েছে, এটা ব্যাখ্যা দিয়েছে। এগুলো থেকে কোশ্চেন পড়ে। অ্যারিস্টটলের 4-5টা জায়গা থেকে কোশ্চেন আসে। এক নাম্বার হচ্ছে ফর্ম আর ম্যাটার, এই যে একে অপরকে ছাড়া থাকে না, এই লাইনটা তুলে আসে। কজ মানে 4টা কজ থেকে কোশ্চেন আসে, যে কোনো কোশ্চেনের আমি দেখেছি, নেট, সেট, জিআরএফ এর জন্য, বিপিএসসি তে, সব জায়গাতেই। আর একটা হচ্ছে ওই গডের অস্তিত্ব, মানে আনমুভড মুভার যেটাকে বলেছে, আরো অনেকগুলো রয়েছে। গডের অস্তিত্ব রয়েছে এবং অস্তিত্বের জন্য কি কি কারণ দিয়েছে সেগুলোর ব্যাখ্যাগুলো দিয়েছে। আর একটা কি, বাস এগুলো থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, অ্যাকচুয়ালিটি, পোটেনশিয়ালিটি। অ্যাকচুয়ালিটি কার সাথে তুলনা করেছে, অ্যাকচুয়ালিটি বলছে ফিজিক্যাল স্ট্রাকচারের সাথে, মানে ওই মেটেরিয়ালের সাথে, ম্যাটারের সাথে তুলনা করেছে। আর এই ফর্ম অ্যাকচুয়াল, আর ওটা হচ্ছে পোটেনশিয়ালিটা, মানে সম্ভাবনা রয়েছে। আর অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি কি চাই, ফর্মটা চাই, ফাইনালি আমরা যেতে চাই। তাহলে অ্যাকচুয়ালিটির সাথে ফর্মের তুলনা করেছে। তাহলে পরের দিনে ডিটেলসে পড়বো। এখানে কি আছে দেখে নি, নট মেয়ারলি ফিজিক্যাল স্ট্রাকচার বাট পোটেনশিয়ালিটি, ম্যাটার হ্যাজ নো ইনহারেন্ট কোয়ালিটিস ইন দ্য শেপস বাই ফর্ম ইনটু দ্য ভেরিয়াস এন্টিটিস। মানে ম্যাটার বলছে, ম্যাটারের মধ্যে যে কি হবে সেটা ইনহারেন্টলি মানে জন্মগতভাবে স্থির করা নাই, ওটার মধ্যে প্রবাবিলিটি রয়েছে, যা খুশি হতে পারে। একটা কাঠ দিয়ে, একটা কাঠের মধ্যে মানে সেই ফিজিক্যাল স্ট্রাকচারটার মধ্যে কোনো একটা বিশেষ গুণ নাই, কোনো একটা বিশেষ কোয়ালিটি নাই, তার মধ্যে কি রয়েছে, অনেক প্রবাবিলিটি রয়েছে। যেমন কি কি রয়েছে, দরজা হতে পারে, জানালা হতে পারে, আরো ইত্যাদি ইত্যাদি, চেয়ার, যা খুশি হতে পারে, এটা বলতে চাইছে। আর ফর্ম হলো দ্য ডিফাইনিং অ্যাসপেক্ট অর এসেন্স অফ এ থিং। फॉर्म इज व्हाट गिव्स मैटर स्पेसिफिक आइडेंटिटी और पर्पस। মানে किसी चीज का परिभाषित पहलू या सार, রূপ পদার্থকে को विशिष्ट पहचाने और उद्देश्य प्रदान करता है। রূপ কি করে, রূপ তো কোনো কিছু, আমি এই যে রূপটা যখন চলে আসে, কানের দুলটা বেনে গেল, চেয়ারটা বেনে গেল, তখন কি করে, ওটার উদ্দেশ্য প্রদান করে। মানে কানের দুলটা যখন চেয়ারটা তৈরি হয়ে গেল, তার উদ্দেশ্য বলে দিচ্ছে, এটা তুমি বসো, এটা বসার কাজে লাগবে। কানের দুলটা বেনে গেল, তখন তার কি উদ্দেশ্য হবে সেটা প্রদান করে, যে ওটা পড়া। এটা হচ্ছে রূপের কাজ। ঠিক আছে, আজকে এতটুকুই। আর পরের দিনে ক্লাসে দুটো কনসেপ্ট জুড়ে দেবো, অ্যাকচুয়ালিটি, পোটেনশিয়ালিটি।
আর ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে অ্যারিস্টটলের যুক্তি। আর একটা জিনিস রয়েছে, অ্যারিস্টটল কিভাবে প্লেটোর যে ওই ফর্মটাকে প্লেটো যে বলেছেন না যে আলাদা একটা জগৎ আছে, ওই জগৎ আছে বলেছেন, কিন্তু অ্যারিস্টটল এটাকে ক্রিটিক করেছেন, ক্রিটিক করে বলেছেন থার্ড ম্যানের আর্গুমেন্টটা দিয়েছিলেন, ওইটা কনসেপ্টটা বাকি রয়ে গেছে, ওটাও ওর সাথে জুড়ে দেবো কালকে। আশা করছি কালকে মানে নেক্সট দিন যেদিন নেবো, কালকে মক টেস্ট নেবো, পরশু দিনে ক্লাস নেবো, সেই দিনে জুড়ে দেবো ওই 3টে টপিক, তাহলে অ্যারিস্টটলটা কমপ্লিট হয়ে যাবে। আর আমি বলছিলাম যদি আমি এই এমসিকিউ কোশ্চেন গুলো আমি হিন্দিতে যদি পড়িয়ে দিই, তোমাদের কি বুঝতে প্রবলেম হবে? আমি এই কনসেপ্ট গুলো তাহলে বাংলায় পড়াবো, আর এমসিকিউ গুলো সব হিন্দিতে পড়িয়ে দিলে কেমন হবে? তোমরা যদি সবাই রাজি হও তাহলে আমি ওটাই করবো, কারণ হিন্দি ব্যাচে তো হিন্দিতে করছি, ওগুলো দিয়ে দেবো, তাহলে আমাকে আর আলাদা করে এখানে তোমাদেরকে পড়াতে হবে না। না না, আমি একমত হিন্দিতে, দেখেন বাকিগুলো। তোমরা সবাই সবার মত বলো। যদি আমরা তো হিন্দি জানি না, তাহলে ইংরেজিটা অবশ্যই চাই। আরে ইংরেজিটার দিকে আমরা আরে খাপা শোনো, এই তো এরকম করেই পড়াবো, যে হিন্দি ক্লাসগুলো যেগুলো দিয়েছি ইউটিউবে এম এম পিওয়াই কিউ এর, বুঝতে পারছো না? না দিদি, হ্যাঁ আমি ম্যাম, মানে বুঝতে পারছি, আপনি যখন পড়ছেন তখন বুঝে যাচ্ছি, কিন্তু লিখে বুঝতে পারি না। এটাই থাকবে, এই তো এরকমই থাকবে যেরকম করে পড়াচ্ছি হিন্দি আর ইংরাজি। ঠিক আছে, আমি মুখে বলবো, আমার ব্যাখ্যাটা শুধু হিন্দিতে বলবো। হ্যাঁ, ব্যাখ্যাটা বুঝে যাচ্ছি দিদি, আপনি যখন বলছেন ওটা বুঝে যাচ্ছি, কিন্তু লেখা বুঝতে পারি না, যে ওখানে কি লেখা আছে ওটা না, বুঝতে লেখা পারি না। বোঝার দরকার নাই তো, আমি তো ইংলিশটা পড়ে পড়ে পড়াবো, লেখাটা তো অল্প অল্প বলবো, ইংলিশটাকে বেশি প্রাধান্য দিচ্ছি, আর মুখে শুধু বলবো হিন্দিতে। তো তোমাদেরই সুবিধা হবে, কারণ আমি ওখানে হিন্দি ব্যাচের গুলো তোমাদেরকে দিয়ে দেবো, তাহলে তোমাদের জন্য আলাদা করে করতে হবে না, বাংলাতে পড়াতে হবে। আর হিন্দি শুনতে না ম্যাডাম, বাংলাটাও রাখতে হবে হিন্দির পাশাপাশি। হ্যাঁ, জি, হিন্দির পাশাপাশি বাংলাটাও ট্রান্সলেশন করতে হবে। এতে এখন আমি এখানে এই টপিকটা তো পড়িয়ে দিচ্ছি বাংলাতে, এটার এমসিকিউ গুলো হ্যাঁ সলভ করবো যখন, তখন ইংরাজিতে, এই হিন্দি আর ইংরাজিতে করাবো। হ্যাঁ হ্যাঁ, সেটা হবে। ওটাই তো বলছি, টপিক গুলো হুম, বোঝানো হয়ে গেলে, কনসেপ্টটা হলে, তখন তো আনসার তো আপনারাই, মানে তোমরাই সবাই তো ফটাফট করে আনসার দিতে থাকবে। ঠিক বলেছে ম্যাডাম। ঠিক আছে, আজকে ক্লাস থামিয়ে দিলাম।